বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম এক আসন থেকে যেহেতু এমপি পদপ্রার্থী, তো আপনি যদি সংসদে যেতে পারেন, আল্লাহ যদি কবুল করে, তাহলে কুড়িগ্রামবাসীর জন্য আপনি কি করবেন, সংক্ষেপে যদি একটু বলতেন খুব ভালো। জি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামীতে একটা যে নিজে তো পদপ্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু কেন্দ্রীয় সংগঠন আমাকে এই কুড়িগ্রাম এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, তখন থেকেই আমি এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, হাটে বাজারে যাচ্ছি, মসজিদে যাচ্ছি। সেখানে মূলত গিয়ে প্রথম কথা হলো যে আমার এই এলাকায় যে আমার সংগঠন আছে, উপজেলা সংগঠন দুইটি, আরেকটি সাংগঠনিক থানা, আমার প্রত্যেক থানা এবং উপজেলা যে দায়িত্বশীলেরা আছে তারা স্বতঃস্ফূর্ত আমাকে সহযোগিতা করছে। আমি যখন যে ইউনিয়নে যাই, ওয়ার্ডে যাই, সেখানকার আমাদের দায়িত্বশীলেরা সার্বক্ষণিক তারা আমার সাথে থাকেন। এবং এই বিশেষ করে কয়েকদিন থেকে যে কোনো সংযোগ চলছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের দায়িত্বশীলেরা বলছেন যে ব্যাপকভাবে তারা সাড়া পাচ্ছেন। আর আমি তো নিজেই যেখানে যাই সেখানে তো আমি নিজেই সেটা দেখতেছি যে যেখানে সাধারণ মানুষের এখন একটাই কথা যে আমরা সব দলকে দেখেছি, এবারে যেহেতু জামাত ইসলামী একটা ইসলামী দল, তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমরা এই সুযোগ অতীতে কোনো সময়ই দেইনি। এবারে আমরা এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব, এটি আমাদের এবারের সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, এই দেশের মানুষ, আমার বিশেষ করে আমার নির্বাচনী এলাকার এখন যে সেন্টিমেন্টটা আছে, ভোটারদের যে চাওয়া পাওয়া, তাদের যেভাবে তাদের সমর্থন আমি দেখছি, আল্লাহ যদি কবুল করেন, যদি নির্বাচিত হতে পারি, তাহলে প্রথম কাজ হবে যে আমরা আমাদের এই স্বাধীনতার 54 বছরে এই জাতি আসলে সৎ যোগ্য লোকের কোনো নেতৃত্ব আমাদের এই দেশে পায়নি, যার কারণে তারা অবহেলিত, বঞ্চিত। তারা বিভিন্নভাবে আজকে দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়তা, দলীয়করণ, এভাবে দেশ পরিচালনা করে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে, যেটা আজকে সবার কাছে স্পষ্ট। কারণ বিগত ফ্যাসিস্ট আমলেও 26 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে, যার কারণে আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আমাদের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সময় 10 জন, 18 জন, 3 জন, 17 জন, এরপরে মহিলা কোঠায় 4 জন মহিলা এমপি, এর আগে 2 জন মহিলা এমপি সহ সারা দেশে অসংখ্য উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত হয়েছেন। তারা আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রেই তারা যোগ্যতার প্রমাণ দিয়েছে, দক্ষতার প্রমাণ দিয়েছে, আমানতদারিতার প্রমাণ দিয়েছে, এবং তাদের বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। যার কারণে আজকে আমরা মনে করি যে আমার বাংলাদেশ জামাত ইসলামী যদি আসে, তাহলে এই দেশের মানুষের যে প্রত্যাশা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত, বৈষম্য মুক্ত একটি সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর জন্য আমরা প্রথমেই আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, বিভিন্ন এলাকার, সেখানকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে এলাকার সমস্যাগুলো আমরা চিহ্নিত করব। চিহ্নিত করার মাধ্যমে
অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। দ্বিতীয় কথা হলো যে আমাদের তো একটা আমার এলাকায় অনেক নদী বহুল একটা এলাকা, অনেক ইউনিয়ন নদী বেষ্টিত। এমন ইউনিয়ন আছে কয়েক মানে চতুর্দিক থেকেই নদী বেষ্টিত, এরকমও ইউনিয়ন আমার আছে। তা আমরা প্রথমে চেষ্টা করব যে যে সমস্ত এলাকায় নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায়, করে বাঁধ নির্মাণ করে, বিশেষ করে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই দেশের আমাদের কৃষকরাই আমাদের সম্পদ। এই কৃষকদেরকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, তাদের কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায়, এই ব্যাপারটা আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। সেই সাথে যেহেতু আমাদের এলাকায় আমরা স্বল্প মূল্যে শ্রম এবং আমাদের এলাকায় কাঁচামাল আছে, সেই উপযোগী ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের যে বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে পরিকল্পিতভাবে কাজ করা। আজকে আমাদের উপজেলা কেন্দ্রিক দুটো হাসপাতাল আছে, কিন্তু এই হাসপাতালগুলো সেই পুরনো যে অবস্থায় সেইভাবেই চলছে। আমরা এই দুটোকে ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এগুলোকে আধুনিকীকরণ করে সর্ব ধরনের সেবা যাতে মানুষ সহজে পায়, এখানে বিভিন্ন সার্জারি, গাইনিক্যাল, চক্ষু সহ মৌলিক যে বিষয়গুলো সচরাচর আমাদের প্রয়োজন, এগুলো আমরা ব্যবস্থা করে যাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই এই সেবাগুলো নিশ্চিত করা যায়, এ ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে শিক্ষা খাতের একটা হলো শিক্ষার মান উন্নয়ন, আর একটা হলো শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামোগত উন্নয়ন, এই কাজটা আমরা করার চেষ্টা করব। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনার শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা পরিকল্পিতভাবে শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং মনিটরিং সেল গঠন করে দিয়ে, যদিও এগুলো আছে আমাদের শিক্ষা বিভাগ মাধ্যমিক প্রাইমারি সেকশনে, কলেজ সেকশনে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু তারা কতটুকু তদারকি করে এটাকে আরও তাদের মাধ্যমে তদারকিটা জোরদার করে নিয়মিত পাঠদান যাতে হয় এবং ছাত্রছাত্রীর উপস্থিতিটা যাতে নিশ্চিত হয়, এই জন্য প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমরা পরামর্শ দিব যে তারা অভিভাবক সমাবেশ করে এটা নিশ্চিত করবেন, তাহলে আমাদের শিক্ষার মানটা উন্নয়ন হবে। আর একটা হলো যে শিক্ষার আমাদের যে আপনার অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানে এখনও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, প্রথমে আমরা সেগুলোকে চিহ্নিত করব এবং এই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা অবকাঠামোগত উন্নয়ন করার জন্য চেষ্টা করব। এরপরে ব্রিজ, কালভার্ট সহ রাস্তাঘাটের উন্নয়ন। আমি দেখেছি যে অনেক ইউনিয়ন রয়েছে যেখানে অনেক রাস্তা এখনও কাঁচা রাস্তা রয়েছে, যেখানে চলাচলের অনুপযোগী, যেখানে রিক্সা ভ্যান পর্যন্ত যায় না, এরকম রাস্তাও অনেক রয়েছে। এখানে এগুলোও আমি চিহ্নিত করব, করে কিভাবে পর্যায়ক্রমে এই রাস্তাগুলো চলাচলের উপযুক্ত করা যায়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এভাবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব যে এলাকার আরও যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।